সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার প্রিয়াঙ্কা পোদ্দার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ রিউমাটয়েড সোসাইটি ও ডেল্টা ফার্মার সৌজন্যে ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে পাওয়ার্ড বাই ব্যারিস্টিন। আমাদের আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং আমরা প্রায়শই এই সমস্যাটি নিয়ে কমপ্লেন করে থাকি আমার ডাক্তারদের কাছে। কি সেই সমস্যা? আমাদের আজকের সমস্যা গেটে বাত এবং উচ্চ ইউরিক অ্যাসিড এবং কারণ লক্ষণ। প্রত্যেক শুক্রবারের মতো আজকেও কিন্তু আমরা চলে এসেছি একজন স্বনামধন্য নিউরোলজিস্টের সাথে। আমাদের সাথে আজকে সংযুক্ত আছেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার শামীম আহমেদ স্যার, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের স্যারকে। আপনাকে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ওয়ালাইকুম, ভালো আছে। ধন্যবাদ স্যার। তো স্যার, আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই গেটে বাত বা গাউট যে আমরা প্রচলিত একটা শুনে থাকি, এটা আসলে কি? মানে গাউট হলো এক ধরনের বাত, যেটা হচ্ছে আপনার হচ্ছে আসলে এই ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে হয়। ইউরিক অ্যাসিডটা বডিতে তৈরি হয় যখন আমাদের আসলে সেলগুলা ব্রেকডাউন করে। সেলের ভিতরে থাকে হলো নিউক্লিয়াস বা নিউক্লিক অ্যাসিড, যেটা দিয়ে হলো তৈরি হচ্ছে আমাদের হলো এক ধরনের প্রোটিন। সেল যখন ব্রেকডাউন হয় তখন পিউরিন বা পাইরিমিডিন হলো ব্রেকডাউন হয়, ওইটা থেকে আসলে পরবর্তীতে ইউরেট, মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল বা ইউরিক অ্যাসিড যেটাকে আমরা বলি, এটা তৈরি হয়। এটা যেটা হয়, এইটা যে যখন তৈরি হয় আবার এটা কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তো যখন কোনো কারণে যদি ওভার প্রোডাকশন হয়, অনেক সময় দেখা যায় ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে তৈরি হলো যখন সেল ব্রেকডাউন হয়, অথবা কোনো কারণে যদি এই ইউরিক অ্যাসিডটা কিডনির মাধ্যমে থেকে বের হইতে না পারে, তখন এটা আসলে ব্লাডে বেড়ে যায়। কখনো কখনো একটা নির্দিষ্ট তাপমাত্রার কারণে এই ইউরেট ক্রিস্টাল যেটা হয়, এইটা আসলে আমাদের হলো জয়েন্টের হলো সাইনোবিয়াম যেটা আছে, একটা জয়েন্টের কার্টিলেজ, জয়েন্টের লাইনিং এ এটা হলো প্রিসিপিটেট করে। প্রিসিপিটেট করার পরে এক ধরনের তীব্র পেইন হয়, জয়েন্টটা ফুলে যায়, জয়েন্টটা লাল হয়ে যায়, তখন এটাকে আমরা আসলে গাউট বলে থাকি আর কি। ধন্যবাদ স্যার, আপনি সুন্দর করে বুঝিয়ে বললেন। স্যার, এই যে বললেন গেটে বাত বা গাউটটা, এটা আসলে কি কি লক্ষণ নিয়ে প্রকাশ পায় এবং কোন ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা এটা বেশি পেতে পাই, বা এটাকে কোনো নির্দিষ্ট বয়সের সীমারেখা বা কিছু আছে কিনা, স্যার সেটা আপনার কাছ থেকে জানতে চাই। এই গাউট আপনার সাধারণত আমরা এটাকে প্রাইমারি গাউট যেটা হয়, প্রাইমারি গাউটটার সাথে সাধারণত মিডল এজমেন্ট মধ্যবয়সী আসলে পুরুষ লোকের বেশি হয়। ফিমেলদের ক্ষেত্রে আসলে খুবই রেয়ার, স্পেশালি যেটা মেনস্ট্রেটিং ফিমেলদের ক্ষেত্রে এটা গাউট সাধারণত হয় না। কারণ মেনস্ট্রেটিং ফিমেলদের যা হয়, যে যে হরমোনাল কারণে এটা এক্সক্রিয়েশনটা কিডনির মাধ্যমে বেড়ে যায়, যেই কারণে মেনস্ট্রেটিং ফিমেলদের আসলে কখনোই গাউটটা হয় না, এবং যদিও হয় খুবই রেয়ার। এই মধ্যবয়সী মেল সাধারণত যেটা হয় মনো আর্থাইটিস, একটা সিঙ্গেল জয়েন্টে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, এবং এই সিঙ্গেল জয়েন্টে ইউজুয়ালি পায়ের, এটাকে আমরা বলি মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, পায়ের একেবারে ডিস্টাল যে জয়েন্টটা আছে ওই জয়েন্টে ইউজুয়ালি একটা 70-80% ক্ষেত্রে দেখা যায় ওই গিরাতে ব্যথা নিয়ে আসে। তবে অন্যান্য জয়েন্টও হইতে পারে, যেমন হলো আপনার টার্সাল বোনে, যেমন মিড ফুটের হইতে পারে, গোড়ালিতে হইতে পারে, এটা যাকে আমরা অ্যাঙ্কেল জয়েন্ট বলি, হাঁটুতে হইতে পারে, রিস্টে হইতে পারে, তবে কিছু কিছু যে কোনো জায়গায় হইতে পারে, তবে অন্যান্য সাইটগুলো খুবই রেয়ার। তার মানে 70-80% ক্ষেত্রে এটা আসলে হলো ফার্স্ট এমটিপি যেটাকে আমরা বলি, এটা হলো পায়ের জয়েন্টকে ইনভলভ করে, এবং ওখানে এটা তীব্র ব্যথা হবে, জয়েন্টটা লাল হয়ে যাবে, 6 থেকে 12 ঘন্টার মধ্যে একেবারে পিকে পৌঁছে যাবে। হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আবার হলো ট্রিটমেন্ট দিলেও এবং ট্রিটমেন্ট ছাড়াও অনেক সময় দেখা যায় এটা আসলে নর্মালি চলে আসে। এইরকম একটা টিপিক্যাল প্রেজেন্টেশন হয় আসলে ঘটে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা তো আসলে বাতের ব্যথা বলতে স্যার অনেক ধরনের বুঝে থাকি, যেমন কেউ কেউ বাত জ্বর বলে, কেউ বাতের ব্যথা বলে। এই যে বাত জ্বর, বাত ব্যথা বা এই যে গেটে বাত, এগুলোকে আমরা কিভাবে আলাদা করতে পারি, বা আপনাদের কাছে পেশেন্ট আসলে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন এগুলোকে আলাদা করার জন্য, আপনারা বুঝে থাকেন, সেটা যদি বলতেন।
না, বাত জ্বর আসলে আর বাত আসলে এক জিনিস না আসলে। যেটা হয় আর কি, বাত জ্বরে যেটা হয় কোনো একটা কারণে, যেমন আমরা করলে এটাকে পোস্ট স্ট্রেপ্টোককাল একটা ইনফেকশন যদি হয়, এইটার এগেনস্টে যে একটা বডিতে অ্যান্টিবডি তৈরি হয় অনেক সময়, তখন রুগীরা সোর থ্রোট, গলা ব্যথার কথা কমপ্লেন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তার মানে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হওয়ার পরে এইটার এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডিটা অনেক সময় হয় কি, এটা হার্টের বাল্ব বা জয়েন্টের সাথে হলো এটার অ্যান্টিজেনিক একটা সিমিলারিটি আছে এবং ওইটার সাথে বাইন্ড করে। তো বাইন্ড করার কারণে অনেক সময় বাত জ্বরও কিন্তু গিরে ফুলে যেতে পারে, বাট দুইটার প্যাথোলজি প্যাথোজেনেসিস সম্পূর্ণ আলাদা। আর এই বাতগুলাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করি। একটা এটাকে বলে আমরা অটোইমিউন ডিজিজের কারণে বাত, মানে আসলে অটোইমিউন ডিজিজ মানে কি, শরীরের মানে নিজস্ব কোষের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে ওই কোষকে ধ্বংস করে। আর অটো ইনফ্লামেটরি ডিজিজ, এই সময় আসলে গাউটটা এক ধরনের অটো ইনফ্লামেটরি ডিজিজ, যেটা আসলে শরীর থেকে যে আপনাকে প্রথমেই যেটা বলা হলো ইউরেট ক্রিস্টালটা, আসলে ইউরিক অ্যাসিডটা বেড়ে গিয়ে এইটা আসলে জয়েন্টে ডিপোজিট হয়ে এক ধরনের ইনফ্লামেশন করে। তার মানে হলো বাত জ্বর আর আসলে বাত কিন্তু এক জিনিস না, সম্পূর্ণ আলাদা এটা। আর যখনই কোনো একটা পেশেন্ট আসলে এই গাউডের ব্যথা নিয়ে আসবে, তার একটা টিপিক্যাল হিস্ট্রি থাকবে, যেটা এর আগে আপনাকে বলা হলো। যদি এরকম টিপিক্যাল যদি হিস্ট্রি থাকে, তখন দেখা যায় আমরা যেটা করি, স্পেসিফিকলি বললে আমরা কিছু অনেক সময় কিছু রক্ত পরীক্ষা করি, যেখানে ধরেন হলে সিবিসি করতে পারি, সিআরপি করি। আর সিবিসি করলে দেখা যায় হলো ব্লাডের কিছু কাউন্ট, টোটাল লিউকোসাইট কাউন্টটা বেড়ে যেতে পারে, সিআরপিটা বাড়ে, ইএসআরটা বেড়ে যেতে পারে। আর ডেফিনিট ডায়াগনোসিস করার জন্য আসলে যেটা করতে হয় আর কি, আমাদের ওখান থেকে একটু ফ্লুইড নিয়ে আমরা হলো এটাকে বলি পোলারাইজ মাইক্রোস্কোপি এক্সামিনেশন। তার মানে হলো এই মাইক্রোস্কোপে ক্রিস্টালটা আমরা দেখি আসলে ডেফিনেটলি এটাকে ডায়াগনোসিস করতে পারি যে এটা গাউট বা গাউট না। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন এবং কিভাবে আমাদের আসলে অনেক সময় এই যে এত ধরনের বাতের কথা বলে, কি বাত জ্বর, বাত ব্যথা, সবগুলো যে এক না সেটাও আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। স্যার, আমাদের কাছে যে আমাদের এখানে পেশেন্টরা এসে থাকে বা আপনাদের কাছে যখন চিকিৎসার জন্য আসে, আপনার স্যার কি ধরনের চিকিৎসা পদ্ধতি এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে প্রেফার করে থাকেন? সেটা যদি বলতেন। না, গাউটের ক্ষেত্রে যেটা হয়, আমাদের দেশে আসলে গাউটটা রোগীদের মধ্যে এবং আমাদের ডাক্তার মধ্যে অনেক সময় হলো মিসকনসেপশন আছে, যেটা আসলে চিকিৎসার ক্ষেত্রে। যেমন প্রথম কথায় আমরা বলি, গাউটের জন্য আমরা দুই ধরনের ওষুধ ইউজ করি। এক নাম্বার, একটা হলো এটা ইমিডিয়েটলি ব্যথা কমানোর জন্য, দুই নাম্বার হলো ফার্দার অ্যাটাকটাকে প্রিভেন্ট করার জন্য। ইমিডিয়েটলি ব্যথা কমানোর জন্য আমরা অনেক সময় ধরেন হলো ব্যথার ওষুধ, তারপরে হলো অনেক সময় জয়েন্টে ইনজেকশন দিয়ে দিতে পারি। অনেক সময় যাদের আসলে ব্যথার ওষুধ দেওয়া যাচ্ছে না, কিডনি প্রবলেম আছে বা অন্য কোনো সমস্যা আছে, তখন আমরা যেটা করি, অনেক সময় লো ডোজ কর্টিকোস্টেরয়েড আমরা ইউজ করতে পারি। আর যাদের হলো অনেক সময় কোলকিসিন নামে একটা ওষুধ আছে, ওইটা আমরা ইউজ করতে পারি। এইটা হলো ব্যথা কমানোর জন্য। আর ফার্দার অ্যাটাক প্রিভেন্ট করার জন্য কিছু কিছু স্পেসিফিক যদি ইন্ডিকেশন থাকে, যেমন হলো আসলে যদি প্রতি বছরে দুইবারের বেশি অ্যাটাক হয় যদি থাকে, অথবা অনেক সময় দেখা যায় ইউরিক অ্যাসিডটা জমায় হয়ে চকি হোয়াইট বা সাদা, অনেক সময় চামড়া নিচে হয়ে যায়, যেটাকে বলে আমরা হলো টোপাই বলি। অনেক সময় দেশের পেশেন্টের কিডনির সমস্যা আছে কিন্তু ইউরিক অ্যাসিডও বেশি আছে। এই সমস্ত কন্ডিশনে আমরা আসলে এটাকে ফার্দার অ্যাটাকটাকে প্রিভেন্ট করার জন্য ইউরেট লোয়ারিং কিছু ড্রাগ ইউজ করতে পারি। আর কিছু কিছু খাদ্য অভ্যাসের পরিবর্তন করা হয়, কারণ এটা আসলে যেহেতু একটা মেটাবলিক ডিজিজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা আসলে কিছু কিছু পরিবর্তনের, খাদ্য অভ্যাস পরিবর্তন করা প্লাস হলো শরীরের ওজন কমানো, এটার ফার্দার অ্যাটাকটাকে প্রিভেন্ট করা যায়। আর খাদ্যাভ্যাসের দিক থেকে আসলে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, যেগুলো হয় কি, আমাদের ডাক্তারের কাছে গেলে বা রুগীরা অনেক সময় সমস্ত কিছু খাবার দাবার বন্ধ করে দেয়। এগুলো অনেক আগে বলা হয়তো, এখন কিন্তু এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। খাদ্যাভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে পাইকারি হারে বা গণ হারে সবকিছু বন্ধ করে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। শুধু হলো কতগুলা জিনিস একেবারে খাবেই না, কম খাবে, বেশি করে খাবে। আমরা এই তিনটা ভাগে যদি ভাগ করি, খাবেই না তিনটা জিনিস। নাম্বার ওয়ান, কেউ যদি ধরেন অ্যালকোহল বা বিয়ার খায়, তাকে ওখানে এটা কম খাইতে হবে। বা রিকারেন্ট অ্যাটাক যদি হয়, সেই ক্ষেত্রে সেটা একেবারে টোটালি অ্যাভয়েড করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা অনেক সময় অনেক কলিজা, মগজ অথবা হলো যেটাকে বলি আমরা বুড়ি, এইটা অ্যাভয়েড করতে হবে। আর হলো ফ্রুক্টোজ কন্টেনিং ডায়েট, যেটা আমাদের দেশে আসলে কোল্ড ড্রিঙ্কস,
ফান্টা, কোক, 7 আপ এগুলা সে খাবে না। আর কম খাবে হলো রেড মিট, যেটাকে আমরা খাসির মাংস বা গরুর মাংস আমরা বলে থাকি। তারপরে ধরেন অনেকে হলো আচার পছন্দ করে, সস এগুলা হলো বাদ দিতে হবে, এবং সি ফুড এগুলা হলো সে কম খাবে। আর বেশি করে খাবে হলো শাকসবজি, তারপরে আপনার হলো লো ফ্যাট ডায়েট, এগুলা সে বেশি করে খাবে, এবং তার সাথে সে ওয়েট রিডাকশন করতে হবে। এইগুলা হলো মানে লেটেস্ট হলো গাউটের জন্য খাদ্য অভ্যাসের হলো পরিবর্তনটা নিয়ে আসতে হবে। গণহারে সবকিছু বন্ধ করে দেওয়া সেটা দরকার নাই এই এই সমস্ত পেশেন্টদের জন্য। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। কারণ আমরা দেখি স্যার, যখনই এই ধরনের একটা সমস্যা আমাদের ডায়াগনোস হয়, তখনই আমাদেরকে একদম সিরিয়াল ধরে অনেকগুলো খাবারের কথা বলে দেওয়া যে সব খাবার নিষেধ, এটা খেতে পারবে না, এই খাবারের প্রবলেম। যে আসলে সব খাবার যে নিষেধ না, এটা আপনি খুব সুন্দর করে আমাদের দর্শকদের মাঝে বুঝিয়ে বললেন। প্রিয় দর্শক বৃন্দ, আমরা শুনছিলাম আমাদের আজকের অনুষ্ঠান গেটে বাত ও উচ্চ ইউরিক অ্যাসিডের কারণ, লক্ষণ ও প্রতিকার। আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, আমাদের সম্মানিত অতিথির কাছে কিন্তু আপনারা রাখতে পারেন এবং লাইভ কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের অতিথি চেষ্টা করবে আপনাদের প্রশ্নগুলো সুন্দর ও সহজ সমাধান দেওয়ার জন্য। এবং এই অনুষ্ঠানটি শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনদের মাঝে, যাতে হচ্ছে আপনার প্রিয়জনরাও এই সমস্যাটি সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম আমাদের আজকের অনুষ্ঠানটি ব্যারিসিটের সৌজন্যে এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির আয়োজন, এবং কথা বলছিলাম গেটে বাত এবং উচ্চ ইউরিক অ্যাসিড। এই যে স্যার আমরা বলছিলাম যে উচ্চ ইউরিক অ্যাসিড এবং হাইপার ইউরেসিমিয়া, স্যার এটা আসলে স্যার আরো কি কি কোনো কারণ রয়েছে, যে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে যেটা আরো বাড়াতে হেল্প করে? যেমন স্যার আমরা কিন্তু প্রেগন্যান্সির সময়ও পাই যে ইউরিক অ্যাসিডটা হাই লেভেল থাকে। তো স্যার এইটাও একটু আপনি যদি একটু আলোকপাত করে দিতেন আমাদের সাথে। আসলে ওই আপনাকে প্রথমেই বলা হয়েছে যে এটা আসলে কোত্থেকে আসে। এটা হলো সেল ব্রেকডাউন হয়, মানে কারণে আসে। কারণ সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসে আসলে পাইরিমিডিন, পিউরিন পাইরিমিডিন দিয়ে তৈরি হয়। এইটা এক ধরনের প্রোটিন। কোনো কারণে যদি সেল ব্রেকডাউন হয়, তখনই কিন্তু আসলে এই ইউরিক অ্যাসিডের লেভেল পেশেন্টে বেড়ে যায়। যেমন অনেক সময় সেকেন্ডারি অনেক কারণ থাকতে পারে। যেমন ধরেন কোনো একটা পেশেন্টের হলো ব্লাড ক্যান্সার হলো, কোনো একটা পেশেন্টের ধরেন হলো সোরিয়াসিস আছে। এই সমস্ত কারণে কিন্তু আসলে অতিরিক্ত সেল ব্রেকডাউন যেখানেই হবে সেখানেই কিন্তু আসলে ইউরিক লেভেল বেড়ে যাবে। আর অনেক সময় দেখেন আমাদের রুগীরা, বিশেষ করে কিছু কিছু আসলে রক্ত পাতলা করার জন্য ইকোস্প্রিন ইউজ করা হয়। অনেক সময় হলো প্রস্রাবের পরিমাণ বাড়ানোর জন্য আসলে ডায়ুরেটিক জাতীয় একটা ড্রাগ ইউজ করা হয়। এগুলোর সাথে তো কিডনি টিউবুলে কিন্তু অ্যান্টাগনিজম হয়, এটা ইউরিক অ্যাসিডকে আসলে এক্সক্রিট হইতে দেয় না, যে কারণে ইউরিক অ্যাসিডের লেভেলটা অনেক সময় বেড়ে যায়। তার মানে এটা ড্রাগস এর কারণে হইতে পারে, অতিরিক্ত শরীরে অতিরিক্ত সেল ব্রেকডাউনের কারণেও কিন্তু আসলে ব্লাডে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। এটাকে বললি আমরা আসলে সেকেন্ডারি কজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে সমস্ত রোগীরা পাই, ইউজুয়ালি এগুলো প্রাইমারি, এগুলো সাধারণত আসলে দুইটা কারণে হয়: অতিরিক্ত সেল ব্রেকডাউন, অথবা কোনো কারণে কিডনি থেকে যদি এক্সক্রিশন করতে না পারে, তখন আসলে ইউরিক অ্যাসিডের পরিমাণ ব্লাডে বেড়ে যেতে পারে। তবে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়াই মানে যে গাউট হবে তা না। কিন্তু যাদের হলে ইউরিক অ্যাসিডের লেভেল বেশি থাকে রক্তে, তাদের দেখা গেছে যে আসলে 25% রোগীরা আসলে গাউট হয় না, গাউটি অ্যাটাক হয় না। কাজেই যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকবে তাদের সব রোগীর কখনো চিকিৎসার আসলে আমাদের দরকার হয় না। যাদের শুধু সিমটম প্রডিউস করবে তাদের ক্ষেত্রে আমরা হলো চিকিৎসা দিব। এবং সিমটম প্রডিউস করলে আসলে ওই যে 3-4টা ইন্ডিকেশন আছে কখন আমরা চিকিৎসা দিব, ওই ক্যাটাগরির মধ্যে পড়লে তাকে আসলে ওষুধ দিতে হবে। আর যদি ওই ক্যাটাগরির মধ্যে না পড়ে, তাহলে তাকে ওষুধ দেওয়ার দরকার নেই। অনেক সময় দেখা যায় অনেক রুগী আছে সিঙ্গেল একটা অ্যাটাকের কারণে তার লাইফ লং আর কখনো অ্যাটাক হয় না। কাজেই আমাদের সব পেশেন্টদের ক্ষেত্রে আমাদের হলো আসলে ইউরিক অ্যাসিড লোয়ারিং ড্রাগের দেওয়ার কোনো দরকার নেই। ধন্যবাদ স্যার। আপনি যে সব রোগীদের দেওয়া দরকার নেই, স্পেসিফিক কিছু ক্যাটাগরিতে পড়লে আমরা দিব। আসলে আমরা কোন ক্যাটাগরি গুলোতে পড়লে সাধারণত ট্রিটমেন্টটা শুরু করবো, এটা যদি একটু বলতেন। না, ট্রিটমেন্টটা আমরা শুরু করব যখন ধরেন হলো বছরে 2টার বেশি যদি অ্যাটাক যদি হয়, এক্সরে করে আমরা যদি দেখি তার হলো আসলে জয়েন্টের ডিস্ট্রাকশন হয়ে গেছে ইউরিক ক্রিস্টালের জন্য, অথবা আমরা নর্মালি যদি খালি চোখে দেখি যে আসলে জয়েন্টে চকি হোয়াইট চামড়ার নিচে জমা হয়েছে, যেটাকে আমরা হলো টোপাই বলি, যদি থাকে সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা দেব। আদারওয়াইজ আমাদের চিকিৎসা দেওয়ার দরকার নেই। ধন্যবাদ স্যার। আশা করি থেকে দর্শকরা আমাদের সাথে যারা আছেন তারা অনেকটাই উপকৃত হবে। এবং আমাদের অনেক দর্শক কিন্তু আমাদের সাথে আছেন এবং আপনাকে
সাধুবাদ জানিয়েছেন এবং আপনি যে এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ দিয়েছেন স্যার। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম আমাদের আজকের আয়োজন ব্যারিসিড এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সৌজন্যে গেটে বাত ও উচ্চ ইউরিক অ্যাসিড কারণ, লক্ষণ ও প্রতিকার। তারা কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলছে যে গেটে বাতটা আসলে কি জিনিস এবং কখন আমাদের ট্রিটমেন্টটা শুরু করা দরকার। একবার ব্যথা হওয়া মাত্রই যে আমাদের আসলে ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই, এ ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনাদের সাথে স্যার শেয়ার করছেন। তো স্যার, এই মুহূর্তে আমি স্যার কয়েকটি প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। স্যার, আমাদের একজন দর্শক আব্দুল আলিম, বয়স ৪০ বছর, জানতে চেয়েছেন যে ওনার পায়ের আঙ্গুলগুলো ফুলে গিয়েছে এবং টেস্ট করে ইউরিক অ্যাসিড লেভেলও বেশি পাওয়া গেছে। উনি জানতে চেয়েছেন যে আমার কি এই কারণে এখনই ওষুধ শুরু করা উচিত নাকি অন্য কোনো উপায় রয়েছে? না, ওনার আসলে ইউরিক অ্যাসিড, প্রথমেই আমি কথা বলছি যে ইউরিক অ্যাসিড বেশি থাকাই মানে যে এটা গাউটের অ্যাটাক তা কিন্তু না। গাউটের টিপিক্যাল একটা ফিচার আছে যেটা আগেই বলা হয়েছে, যে এটা হলো ফার্স্ট এমটিপি জয়েন্টে হবে এবং প্রথম অ্যাটাকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হলো মনো আর্টিকুলার, মানে একটা সিঙ্গেল জয়েন্টকে অ্যাটাক করবে এবং সাবসিকুয়েন্ট অ্যাটাকগুলো মানে দুইটা বা তিনটা জয়েন্টকে ইনভলভ করতে পারে। তবে অন্য কোনো কারণ আছে কিনা, যদি ওনার হলো এই গিরে ফুলে যাওয়ার যদি অন্য কোনো কারণ না থাকে, আমরা যদি খুঁজে না পাই, আর ওনার যে গিরার থেকে গিরাটা ফুলে গেছে ওখান থেকে একটু রস নিয়ে পরীক্ষা করে আমরা যদি গাউট মানে কনফার্ম ডায়াগনোসিস করতে পারি, সেই ক্ষেত্রে আমরা তাকে গাউট হিসেবে লেবেল করব। না হলে যেমন আমাদের হলো গিটে বাত অন্য কারণে হতে পারে, যেমন যেটা আমাদের কতগুলো রোগ আছে, যেমন আপনার স্পন্ডল আর্থ্রোপ্যাথি হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, হুম, এগুলা বা কোনো ইনফেকশনের কারণে হতে পারে, এগুলার কারণে কিন্তু জয়েন্ট ফুলে যেতে পারে। শুধু গাউটের জন্য যে ফুলবে তা না। তাহলে তার মানে যে প্রশ্নটা করছেন ওনাকে আমি বলবো যে ওনার রোগটা আগে কনফার্ম করতে হবে যে এটা গাউট কিনা। শুধু ইউরিক অ্যাসিড লেভেল দিয়ে আমরা কিন্তু কখনো গাউট আমরা হলো বলবো না। যদি টিপিক্যাল অ্যাটাক থাকে, আমরা যদি ক্রিস্টাল যদি পাই, সেই ক্ষেত্রে আমরা ওনাকে গাউট বলবো, বা আদার কজগুলো হলো এক্সক্লুড করতে হবে সেই ক্ষেত্রে ওনাকে। এই জন্য আমি বলবো ওনাকে তার নিকটবর্তী কোনো রিমাটোলজিস্টের সাথে ওনার যোগাযোগ করা, বা আমাদের এখানে বিএসএমএম রিমাটোলজি আউটডোরে আসে যদি উনি দেখাইতে পারেন, দেখানোর পরে আমরা ওখান থেকে একটু ফ্লুইড বের করে ওনাকে ক্রিস্টালটা করে যদি আমরা কনফার্ম করি, তখন ওনাকে ট্রিটমেন্ট নিতে হবে আর কি। তবে এই মুহূর্তে আমি বলবো যেহেতু ওনার জয়েন্টে ব্যথা আছে, উনি শুধু যে কোনো একটা ব্যথার ওষুধ হলো কন্টিনিউ করবেন। ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ আমাদের দর্শক। স্যার, আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি। স্যার, মাসুদা নামে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, ওনার বয়স ৪৫ বছর এবং ওনার সবসময় গিরায় গিরায় ব্যথা করে। উনি এজন্য অনেকগুলো ব্যথার ওষুধও খেয়েছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। উনি জানতে চাচ্ছেন এই মুহূর্তে আমার কি করণীয়? না, ওনার ব্যথার ওষুধ আসলে ওনার ব্যথাটা কি কারণে হয়েছে, ব্যথার ওষুধ খেয়ে তো লাভ হবে না, ব্যথাটা কন্ট্রোল করার ওষুধ খেতে হবে। তো ব্যথাটা কন্ট্রোল করতে হইলে আগে ওনার অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিসটা দরকার। তবে ওনার বয়স যেহেতু ৪৫, ওনার মাঝে মাঝে গিরায় গিরায় ব্যথা করে, তো ওনারটা গাউট হওয়ার সম্ভাবনা খুব কম। যেহেতু আগেই বলা হয়েছে ফিমেল মানে মিনিস্ট্রেটিভ ওমেনদের আসলে গাউটটা খুবই রেয়ার। কাজে আমি বলবো অন্য কোনো বাতের সমস্যা, যেটা হলো রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, স্পন্ডল হতে পারে, অনেক সময় ধরেন হলো কারো কোনো টেনশন অ্যাংজাইটি, যেটা ফাইব্রোমায়ালজিয়ার কারণে অনেক সময় জেনারেলাইজ বডি এক বা জয়েন্ট পেইন নিয়ে আসতে পারে। ওনারটা কি ধরনের বাত? তো বাতের জন্য আমরা সবসময় দুই ধরনের ওষুধ দিয়ে থাকি, একটা হলো ব্যথাটা কমানোর জন্য, আরেকটা হলো রোগটা কন্ট্রোল করার জন্য। তো রোগ কন্ট্রোল করতে হলে কি ধরনের বাত ওইটা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর আমরা রোগ কন্ট্রোলের ওষুধ দেবো। আর ব্যথার ওষুধ খাইলে শুধু ব্যথাটা সাময়িকের জন্য কমবে, অনেক সময় হলো এটা তো কন্ট্রোল করার ওষুধ না দিলে এই রোগটা কন্ট্রোল হবে না। তো আমি ওনাকে আবার রিকোয়েস্ট করব যাতে উনি কোনো হলো রিমাটোলজিস্টের পরামর্শ নেন। ধন্যবাদ স্যার। আমি আরেকটি প্রশ্ন নিতে চাচ্ছি স্যার। স্যার, আহমেদ নামে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, ওনার বয়স ৩৫ বছর। উনি একটি চাকরি করেন এবং ওনার দেখা যায় যে উনি যখন শুয়ে থাকে তখন উনি ভালো থাকেন, কিন্তু সকালে ওঠার কিছুক্ষণ পরই তার শরীরে ম্যাচ করে এবং ব্যথা শুরু হয়। উনি জানতে চাচ্ছেন এটা কি কোনো গুরুতর সমস্যা কিনা? না, এটা গুরুতর সমস্যা কিনা এটা না দেখলে বোঝা যাবে না। তবে মেজ করা বা সকালবেলা ঘুম থেকে উঠলে রাতে যদি ভালো থাকে, ঘুম থেকে উঠার পর যদি ব্যথা কম থাকে, হাঁটাহাঁটি করার পর যদি ব্যথা শুরু হয়, তাহলে আসলে এটা গুরুতর সমস্যা না।
বাতের ব্যথাগুলো সাধারণত যেটা হয় রাতে বেড়ে যাবে অথবা সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচন্ড ব্যথা হবে, ব্যথা বেড়ে যাবে, হাঁটাহাঁটি করলে ব্যথাটা কমে যাবে। যদি কোনো ব্যথা হাঁটাহাঁটি করার পরে কমে যায়, রাতে ব্যথা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা বাতের ব্যথা। আর যেহেতু ওনারটা হাঁটাহাঁটি করার পর শুরু হয় আর ওনার বয়সও বেশি না, তার মানে আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে হচ্ছে না আর কি। ধন্যবাদ স্যার। স্যার আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি। লাজু নামে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, ওনার বয়স 38 বছর। ওনার ছোটবেলায় বাত জ্বর হয়েছিল এবং বাত জ্বরের জন্য ওনাকে অনেকদিন ওষুধও খেতে হয়েছিল, কিন্তু তারপরে উনি আর ওষুধটা কন্টিনিউ করেননি। কিন্তু এখন তার আবার হচ্ছে ব্যথা হচ্ছে এবং বেশি ব্যথা হচ্ছে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলাতে। উনি জানতে চাচ্ছে এই মুহূর্তে আমি কার নিকট যেতে পারি বা কি পরামর্শ নিতে পারি? আচ্ছা, আমাদের দেশে ম্যাক্সিমাম এই ধরনের বাতের রোগীগুলা যারা হলো অল্প বয়সে দেখা দিছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হলো বাত জ্বর হিসাবে চিকিৎসা করা হয়েছে। তো এখন যেহেতু ওনার আবার এটা দেখা দিছে, তার মানে বুঝতে হবে ওনার আগের সিমটম গুলো আসলে বাতের ব্যথাই ছিল, এটা বাত জ্বর ছিল না। যেহেতু বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা শুরু হয়েছে, অবশ্যই ওনাকে খুব তাড়াতাড়ি একজন রিমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। ওনার এটা দেখতে হবে যে এটা আসলে কোন ধরনের বাত। এটা রিমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডল আর্থ্রাইটিস, অনেক সময় অ্যাসিলি নামে আরেকটা গুরুত্বপূর্ণ বাত আছে যেটা আসলে ইয়াং ফিমেলদের হয়, এটা খারাপ। তে ওনার ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। তবে যেহেতু ওনার আগেও এই ধরনের অ্যাটাক হয়েছিল ছোটবেলায়, তার মানে মনে হচ্ছে যে এটা ইনফ্লামেটরি কোন আর্থ্রাইটিস, এটা রিমাটয়েড আর্থ্রাইটিস হবে অথবা স্পন্ডল আর্থ্রাইটিস হবে। এই জন্য ওনাকে অবশ্যই রিমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি। শিরিন নামে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, ওনার বয়স 55 বছর এবং ওনার ক্রিয়েটিনিন লেভেলও একটু বেশি আছে এবং সেই কারণে উনি ব্যথার ওষুধ খেতে পারেন। কিন্তু ওনার ইদানিং এত বেশি ব্যথা হয় যে ব্যথার ওষুধ না খেলে উনি সারাদিনে নড়তেও পারেন না। উনি জানতে চেয়েছেন এক্ষেত্রে আমি কি করতে পারি? না, ওনার ক্রিয়েটিনিন একটু বেশি মানে কত বেশি? এটা আসলে আমরা সিসিআর করে আমরা যদি দেখি মানে সিকেডি স্টেজ বা ক্রনিক কিডনি ডিজিজ কোন স্টেজে আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে উনি আসলে কোন ধরনের ব্যথার ওষুধ খাবেন বা খাবেনই না। যদি ধরেন হলো স্টেজ 3 পরে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা ওনাকে আসলে কোনো ব্যথার ওষুধ আমরা দিব না। আমরা সেই ক্ষেত্রে প্যারাসিটামল অথবা আরেকটা হলো টামাডোল জাতীয় ওষুধ আছে, ওগুলো উনি খেতে পারেন। আর যদি দেখি স্টেজ 1 বা 2 তে আছে, সেই ক্ষেত্রে উনি আসলে ব্যথার ওষুধ খেতে পারবেন। সামান্য ক্রিয়েটিনিন বেশি হলে, ক্রিয়েটিন বিভিন্ন কারণে বাড়তে পারে আর কি। ওনার জন্য অন্য কোনো যদি সমস্যা যদি না থাকে, সিসিআর করে দেখে যে স্টেজ 1 বা 2 তে আছে, সেই ক্ষেত্রে উনি আসলে ওষুধ খেতে পারবেন। তবে প্রোভাইডেড ওনাকে যেটা করতে হবে, ফ্রিকোয়েন্টলি ওনার একটু আসলে মনিটরিং লাগবে। যেমন ওনার সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া বা হলো প্রস্রাব পরীক্ষাটা করে রাখতে হবে যে ক্রিয়েটিনটা বাড়ে কিনা। আপাতত উনি যেহেতু এটা না করা পর্যন্ত উনি প্যারাসিটামল জাতীয় ওষুধ কন্টিনিউ করুক। হ্যাঁ, এটা উনি কিডনির জন্য সেফ। বা টামাডোল জাতীয় ওষুধ কন্টিনিউ করুক, এইটাও কিডনির জন্য সেফ। দুইটা একসাথে করতে পারে বা হলো যে কোনো একটাও করতে পারে। অনেক সময় ব্যথা বেশি হলে আমরা দুইটা হলো একসাথে হলো রোগীদেরকে প্রেসক্রাইব করে থাকি। ধন্যবাদ স্যার। আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি স্যার, মাসুদ নামে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, ওনার বয়স 45 বছর। ওনার প্রায়শই হাঁটু এবং গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয় এবং ফুলে যায়। উনি এটার জন্য ব্যথার ওষুধ ন্যাপ্রোক্সেন খেয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না এবং এখন তার ডাক্তার তাকে ইনজেকশন নিতে বলেছেন। তিনি জানতে চাচ্ছেন যে ইনজেকশন নেওয়াটা কি জরুরি কিনা বা অন্য কোনো খাবার ওষুধ রয়েছে কিনা? না, ইনজেকশনটা আসলে কি ধরনের ইনজেকশন? এটা ওনার হাঁটু এবং গোড়ালিতে ফুলে যায়, ব্যথা করে, তার মানে মনে হচ্ছে যে এটা ওনার স্পন্ডল আর্থ্রোপ্যাথি। তো স্পন্ডল আর্থ্রোপ্যাথি হইলে এদের জন্য আমরা আসলে ব্যথার ওষুধ দেই, অথবা সিঙ্গেল একটা বা দুইটা জয়েন্ট কখনো যদি ফুলে যায়, সেই ক্ষেত্রে জয়েন্টের মধ্যে আমরা হলো ইনজেকশন দিয়ে দিই, ব্যথাটা কমে যায়। বাট ওনাকে রোগটা কন্ট্রোল করার ওষুধ খাইতে হবে। যেমন স্যালাজিন জাতীয় একটা ওষুধ আছে, যদি ওনার স্পন্ডল আর্থ্রোপ্যাথি হয়ে থাকে, তাহলে স্যালাজিন ওষুধটা কন্টিনিউ করার পরে আমরা 3 to 6 মান্থ কন্টিনিউ করার পরে বুঝতে পারবো যে ওনার আসলে এই স্যালাজিনে কাজ করতেছে কিনা বা রোগটা হলো কন্ট্রোলে আসছে কিনা। যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা অন্য ওষুধ, যেমন অনেক নতুন নতুন অনেক ওষুধ আছে, অনেক সময় আমরা টোভাসিটিন ইউজ করতে পারি এই সমস্ত পেশেন্টদের জন্য, ওরাল ড্রাগ, যেটা খুব কম দামে বাংলাদেশে পাওয়া যায়। আর তাতেও যদি না হয়, সেই ক্ষেত্রে বায়োলজিস ড্রাগ, এগুলো খুব কস্টলি। আগে দাম আরো বেশি ছিল, কিন্তু বাংলাদেশে এখন অনেক সস্তায় পাওয়া যায়। তারপর ওগুলা হলো মাসে দেখা যাবে 25-30 হাজার টাকার মতো খরচ হয়। তো
তো এই জন্য উনি আসলে ব্যথার ওষুধ সাথে যদি ওনার স্পন্ডলার্থোপ্যাথি থাকে স্যালাজিনটা কন্টিনিউ করবে এডিকুয়েট ডোজ এবং ডিউরেশনে করার পর যদি ওনার রিমিশনে না আসে বা ব্যথা কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে আমরা টুপাসিটিনিব অ্যাড করতে পারি। টুপাসিটিনিব যদি কাজ না হয় সেই ক্ষেত্রে আমরা বায়োলজিক জাগে যেতে হবে। এখন কোন ধরনের ইনজেকশন ওনাকে নিতে বলছে এটা স্পষ্ট না করে, এটা কি জয়েন্ট ইনজেকশন না অনেক সময় সাবকিউটিনিয়াসলি দেয় বা রগেও দেওয়া হয়, এটা জানতে হবে আগে। ধন্যবাদ স্যার। স্যার, প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম আমাদের আজকের আয়োজন ব্যারিসিটার সৌজন্যে গেটেবাত এবং উচ্চ ইউরিক অ্যাসিড কারণ লক্ষণ ও প্রতিকার, এবং আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন রেখেছেন এবং আপনারা চাইলে কিন্তু আরো প্রশ্ন আমাদের সম্মানিত অতিথির সাথে রাখতে পারেন। স্যার, আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাইবো যে স্যার, আমরা এখন দেখি স্যার, কোনো ধরনের সমস্যা হলে আমাদের পেশেন্টরা হচ্ছে নিকটস্থ ফার্মেসিতে যায় এবং ইচ্ছা মতো হচ্ছে মুড়ি মুড়কির মতো ব্যথার ওষুধ খেয়ে ফেলে। তা এই ক্ষেত্রে আসলে স্যার আপনি দর্শকদের কি সাজেশন দিতে চান? এইটা আসলে খুব খারাপ। আমাদের রুগীরা করে অনেক সময় আসলে নিম্ন মধ্যবিত্ত, ডাক্তারের কাছে গেলে আসলে অনেক টাকা খরচ হয় বা হসপিটালে আসা রুগীদের জন্য আসলে সময় অনেক নষ্ট হয়, এই জন্য রুগীরা এটা করে থাকে। বাট এইটা আসলে কোনো মতেই কাম্য নয়, উচিত নয়। কারণ ধরেন হলো আমরা তো রিমাটোলজির ডিল করি, আমরা অনেক রুগী পাই যারা আসলে দীর্ঘদিন থেকে ব্যথার ওষুধ খাইছে, আর এক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ব্যথার ওষুধে কাজ না হলে স্টেরয়েড দিয়ে দেয়, যেটা আসলে রোগীদের জন্য দীর্ঘদিন কন্টিনিউ করা অনেক সাইড ইফেক্ট দেখাতে, এবং হলো এটা আসলে এটা থেকে পরে উইথড্র করা অনেক কষ্ট হয়। তা আমি বলবো অ্যাটলিস্ট মানে নিকটবর্তী হলো ওষুধের দোকানের কাছে না গিয়ে, অনেক হসপিটাল তো অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, হেলথ কমপ্লেক্স আছে, ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটাল আছে, অথবা নিকটস্থ কোনো আমাদের হলো গ্রাজুয়েট এমবিবিএস ডাক্তার আছে, অন্ততপক্ষে ওই সমস্ত ডাক্তারের পরামর্শ নিয়ে যাতে কোনো ওষুধপত্র খায়। শুধু হলো আসলে দোকান থেকে গিয়ে ওষুধ খাওয়াটা আসলে এটার অনেক ঝুঁকিপূর্ণ, সাইড ইফেক্টও বেশি। আসলে কোনটা কোন ধরনের ওষুধের জন্য ইউজ করা হয় এটা তো আসলে দোকানদারের জানার কথাও না, বলতেও পারবে না। সে জানে এটা ব্যথার ওষুধ, তার কিডনির সমস্যা আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার হার্টের সমস্যা আছে কিনা, বা এটা আসলে তার জন্য কতটুকু সুইটেবল হবে, কাজ করতেছে কিনা, এই জিনিসগুলো আসলে দোকানদারের পক্ষে তো বলা সম্ভব না। কাজেই আমি মনে করব যে আমাদের অ্যাটলিস্ট অন্ততপক্ষে নিকটস্থ কোনো হসপিটাল সাব সেন্টার হোক, হেলথ কমপ্লেক্স হোক, যেখানে গিয়ে আসলে চিকিৎসা নেওয়াটা বেটার। ধন্যবাদ স্যার, এবং প্রিয় দর্শকবৃন্দ, আপনারা বুঝতেই পারলেন যে আসলে যে কোনো ওষুধ খেয়ে ফেলাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। এবং স্যার যেটা বললেন যে একটা ওষুধের সাথে কিন্তু আমাদের আরো অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর একটা ওষুধ লিখতে হয়। তাই আপনারা যখন এসব ওষুধ খেয়ে ফেলেন এবং কাজ না হয় এবং একদম খারাপ পর্যায়ে চলে যায়, তখন যখন আমাদের কাছে আসেন তখন আসলে ট্রিটমেন্টটাও কিন্তু একটু জটিল হয়ে যায়। তাই শুরুতেই হচ্ছে একজন চিকিৎসকের শরণাপন্ন হয় এবং চিকিৎসকরা কিন্তু আপনাদেরকে হেল্প করার জন্য পাশেই রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে দেখছিলাম আমাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা গেটে বাত এবং উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ে, এবং আমরা চেষ্টা করেছি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আপনাদের সাথে শেয়ার করে অন্যদেরকেও যাতে উপকার করা যায় সেটা চেষ্টা করা। এবং স্যার খুবই ইম্পর্টেন্ট কিছু ব্যাপারও আপনাদের সাথে তুলে ধরেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি একদমই অনুষ্ঠানের শেষ প্রান্তে। তো স্যার, আপনার কাছে জানতে চাইবো পরিশেষে স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। আহ, আপনার মাধ্যমে এই সমস্ত দর্শক শ্রোতাকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি, আজকে যারা আমাদের এই লাইভে জয়েন করছেন বা যারা জয়েন করতে পারেন পরবর্তীতে দেখবেন। আসলে বাত ব্যথা বাংলাদেশের একটা আসলে কমন সমস্যা, যেটা বাংলাদেশের মানে শুধু বাংলাদেশের না, এটা আসলে আমাদের একটা সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের কিন্তু 1/3 রুগী বাত ব্যথায় ভুগে, মানে রিমাটোলজি কোনো না কোনো সমস্যায় ভোগে। সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আসলে রিমাটোলজির সংখ্যা কিন্তু অপ্রতুল, একেবারেই না। আগে তো কোথাও ছিল না, শুধু বিএসএমইউ তে আমাদের রিমাটোলজি ডিপার্টমেন্ট ছিল। এখন হলো বাংলাদেশের হলো অন্যান্য 8টা মেডিকেল কলেজে নতুন করে ডিপার্টমেন্ট চালু হয়েছে, আমাদের এখানে এমডি কোর্স চালু হয়েছে। অনেকে পাশ করে আসলে রিমাটোলজি এমডি পাশ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস দিচ্ছে। তা আমি বলবো যে আসলে এই একই কথা আবার রিপিট করতেছি, যদি কারো কোনো আসলে এরকম বাতের ব্যথার সমস্যা থাকে, বুঝতে হবে যে আসলে স্পেসিফিক ডায়াগনোসিসটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে এই বাতের ব্যথাটা কেন হচ্ছে। শুধু ব্যথার ওষুধ দিয়ে কিন্তু আসলে রোগ নিরাময় করা সম্ভব না। আর এগুলো আসলে যেহেতু ব্যথার ওষুধ, বাতের ওষুধ, এগুলার অনেক সাইড এফেক্ট বেশি।
কাজেই হুটহাট করে আসলে কোনো একটা নির্দিষ্ট ডোজ ডিউরেশনে না খেলে রোগটাও কন্ট্রোল হবে না, বরং সাইড ইফেক্ট দেখা দেবে। কাজে আমি মনে করব যখন কোনো এরকম সমস্যা কারো দেখা দেয়, নিকটস্থ কোনো ডাক্তার বা কোনো যদি রিমাটোলজিস্ট অ্যাভেলেবেল পায় তাহলে রিমাটোলজিস্টের সাথে যোগাযোগ করবে। রিমাটোলজিস্ট যদি অ্যাভেলেবেল না হয় সেই ক্ষেত্রে নিকটস্থ আমাদের কোনো এমবিবিএস ডাক্তার বা মেডিসিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবে, যাতে তার ট্রিটমেন্টটা প্রপার হয়, অ্যাটলিস্ট ডায়াগনোসিসটা বুঝতে পারে। আর যদি দরকার হয় আমাদের আসলে বিএসএমএম আউটডোর তো সবসময় খোলা আছে, আমাদের এখানে আসতে পারে। তো আমি আমাদের দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব, বাত ব্যথা কিন্তু আসলে বাংলাদেশে আসলে একটা পঙ্গুত্বের অন্যতম কারণ। যদি আর এগুলাতে যদি জয়েন্ট একবার ড্যামেজ হয়ে যায়, এটা কিন্তু ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, এটা কিন্তু আর ঠিক হয় না। এগুলো বলে আমরা হলো প্রোগ্রেসিভ এন্ড ইরিভার্সিবল হলো ডিজিজ। একটা জয়েন্ট যদি তখন যে কোনো বাতে যদি একটা জয়েন্ট ড্যামেজ হয়ে যায়, তো এটা কিন্তু একদম পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। কাজেই পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের আসলে এটা ডায়াগনোসিসটা আগেই দরকার, ট্রিটমেন্টটা আর্লিতে শুরু করলে ভালো হবে। তো আমি সব দর্শক শ্রোতা যাদেরই এই প্রবলেমটা আসলে আসলে নিকটস্থ কোনো ডাক্তারের সাথে আপনার পরামর্শ করে আমরা চিকিৎসাটা শুরু করবো। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে বলেছেন এবং আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দিয়েছেন আমাদের দর্শক থেকে, দর্শকের প্রশ্নগুলো সুন্দর সহজ সমাধান দিয়েছেন। ধন্যবাদ স্যার আপনার এই গুরুত্বপূর্ণ সময়ের জন্য। থ্যাংক ইউ। এবং ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকবৃন্দ যারা আজকে আমাদের সাথে ছিলেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আশা করছি এই অনুষ্ঠানটি আপনি শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের সাথেও, কারণ আমাদের উদ্দেশ্য যে আপনাদের মধ্যে সচেতনতা বাড়ানো। আপনারা সচেতন হন, খুব আর্লি হচ্ছে ডায়াগনোসিস হোক এবং আপনারা সুচিকিৎসা পান। যে আপনাদের মধ্যে ভ্রান্ত ধারণা যে আমাদের দেশের চিকিৎসা এখনো অনেক ভালো না, বিদেশে চলে যেতে হবে, কিন্তু না, আমরা কিন্তু এখন উচ্চ মানের চিকিৎসা সেবা নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি আরো অনেক দূর এগিয়ে যাব। তাই আমাদের সাথে থাকুন এবং আমাদের উপর ভরসা রাখুন। এবং প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা কিন্তু এখন দেখছি করোনার সাথে সাথে ডেঙ্গু জ্বরেরও কিন্তু ডেঙ্গু রোগী আমাদের হাসপাতালে প্রচুর চলে আসছে। তাই অবশ্যই সাবধান থাকবেন, সচেতনতা অবলম্বন করবেন এবং আপনার আশেপাশে নিকটস্থ স্থানে যদি যদি কোনো পরিত্যক্ত কিছুতে পানি থাকে সেটা ফেলে দিয়ে নিজের জন্য ভালো থাকবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ।